আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের বাসার ভিডিও। তো এখানে হচ্ছে সকালবেলা উঠে আমি বাইরের স্নিগ্ধ প্রকৃতিটা দেখছিলাম। অনেক সুন্দর ঠান্ডা বাতাস আর চারপাশে সবুজ আর সবুজ, দেখলেই চোখটা জুড়ে যায়। তো এখানে আমি আর আমার শাশুড়ি চলে আসলাম কয়েকটা সজনে ডাঁটা পাড়ার জন্য। আর এরকম চিকন চিকন সজনে ডাঁটার তরকারি খেতে কিন্তু আমার কাছে বেশ অনেক মজা লাগে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সাথে আমি শেয়ার করব যে আজকে সারা দিন কি কি রান্না করা হলো গ্রামের বাসাতে। আর গ্রামের বাসাতে মাটির চুলাতে কিন্তু রান্না দেখতেও অনেক ভালো লাগে, আবার খেতেও কিন্তু অনেক মজা হয়। তারপরে এখানে আমার শাশুড়ি এখন সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছে। আমার শাশুড়ি এখানে সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে নিবে। আর এইদিকে হচ্ছে টাটকা কচু শাক তুলে নিয়ে এসেছে, সেই কচু শাকগুলো ঘন্ট করবে ইলিশ মাছ দিয়ে। তাই এখানে কচু শাকগুলো কেটে নেওয়া হচ্ছে। আর হচ্ছে আজকে মূলত আমার বাবার বাড়ি থেকে আমার বাবা আর মা আসবে আমার শ্বশুর বাড়িতে। আর আমার আব্বু হচ্ছে এরকম শাকসবজি খেতে অনেক পছন্দ করে, তাই আমার শাশুড়ি হচ্ছে মাংস, রোস্ট, পোলাও এগুলোর পাশাপাশি এরকম হচ্ছে সবজি আইটেমও রাখছে। আর আমার আব্বু আম্মু এসে তো পোলাও মাংস থেকে এই হচ্ছে সবজি আর শাক দিয়েই খুব তৃপ্তি করে ভাত খেয়েছে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে হচ্ছে সজনে রান্নাটাও হয়ে গেছে। তো এখানে সজনে ডাঁটা রান্নাতে কিছুটা ঝোল ঝোল রাখা হয়েছে, কারণ হচ্ছে আমার আব্বু আবার এরকম একটু ঝোল ঝোল সজনে ডাঁটা পছন্দ করে। তো এই তো এখানে সজনে ডাঁটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো এখানে আবার হচ্ছে কচু শাকটা তুলে দিয়েছে আমার শাশুড়ি। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু লবণ সব কিছু দিয়ে ভালোভাবে শাকটা সিদ্ধ করে নিচ্ছে। তো ওই সাইডে আমিও হচ্ছে একটু কাজে ব্যস্ত ছিলাম। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু ভালো করে রান্না বান্নার, যেখানে যা রান্না করবে সেই ভিডিওগুলো করবে। তো হচ্ছে ওইদিকে আমি রোস্ট রান্না করছিলাম আর ওকে একটু দায়িত্ব দিয়েছিলাম যে ভিডিও করার জন্য, কিন্তু ও হচ্ছে ঠিকভাবে ভিডিওই করতে পারে নাই। আমি এখন ভিডিও এডিট করার সময় দেখতেছি একটা রান্নার এইটুকু পার্ট আছে, তো আরেকটুকু পার্ট নাই। তো যাই হোক, তারপরেও আমি হচ্ছে সব কিছু অল্প অল্প করে একদম জোড়া টোড়া দিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি হচ্ছে এখানে ইলিশ মাছটাও দিয়ে দিয়েছে। কচু শাক ঘন্টর মধ্যে কিন্তু ইলিশ মাছটা দিলে অন্যরকমই একটা ফ্লেভার আসে আর অনেক খেতে মজা লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু সেদ্ধ করা হয়ে গেছে। এখন কড়াইটা হচ্ছে পরিষ্কার করে আবার চুলাতে দিয়ে দিল। এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিল, আবার এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিল। দিয়ে এখন এগুলো একটু ভেজে নিবে। এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে একটা তেজপাতা আর দুইটা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে ভেজে নিবে। তারপরে এই তো পেঁয়াজ রসুনের যখন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিবে। দিয়ে এখন খুব সুন্দরভাবে ঘেটে ঘেটে রান্না করে নিবে। আর এই ঘন্ট করার মধ্যেই কিন্তু টেস্টের ব্যাপার আছে। যত সুন্দরভাবে ঘন্ট করে করে রান্না করে নেবেন ততই কিন্তু মজা হবে। আর এখানে একটু কিছুটা চালের গুঁড়িও দিয়ে দিল, দিয়ে হচ্ছে আবার ঘন্ট করে নিচ্ছে। আর চালের গুঁড়ি কিন্তু এখানে বেশি দেওয়া হয় নাই, এক মুঠের মতো চালের গুঁড়ি দেওয়া হয়েছে। তো এখন চালের গুঁড়িটা দিয়ে খুব সুন্দরভাবে ঘন্ট করে নিবে। আর এখানে অবশ্যই আপনারা এই সময় হচ্ছে একটু লবণটা টেস্ট করে নেবেন, লবণ টবণ সব কিছু ঠিক থাকলে। এই তো শাক ঘন্ট এখন কমপ্লিট। তো এই তো শাক ঘন্টটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি রোস্টের জন্য চিকেনটা ভেজে নিচ্ছিলাম। আর চিকেনের মধ্যে আমি আগে একটু লেবুর রস, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে কিছুক্ষণ সময় পর আমি এগুলো ভেজে নিচ্ছি। তারপর এখানে রোস্টগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। তার আগে আমার আরও কিছুগুলো ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটাও করে ফেলেছি রোস্টের জন্য। আর হচ্ছে যে বললাম কিছু কিছু রান্নার অংশ আছে, কিছু কিছু অংশ নেই। তো এইখানে আবার আমি হচ্ছে মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে একটা রোস্টের মশলা ব্যবহার করেছি, আবার বাটা মশলা ব্যবহার করেছি রোস্টের জন্য। তারপরে এখন আমি রোস্টের মশলাটা কষিয়ে এর মধ্যে হচ্ছে ভাজা চিকেনগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে এটা একটু কষিয়ে নিব। তারপরে এই তো রোস্টগুলো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে কিছুটা টক দই, চিনি আর হচ্ছে লেবুর রস সব কিছু দিয়ে বেশি করে পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটা শুকে আসলেই রোস্টটা হয়ে যাবে। আর এই তো এইদিকে আমার শাশুড়ি হচ্ছে গরুর গোশতটা রান্না করে নিচ্ছে মাটির চুলাতে, আর ওইদিকে আমি গ্যাসের চুলাতে রোস্টটা করে নিচ্ছি। তো এইদিকে হচ্ছে গরুর গোশতটার কালারও অনেক সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা হয়েছিল। গরুর গোশতটা এখানে আমার শাশুড়ি ফার্স্টে এখন কষিয়ে নিচ্ছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এর মধ্যে পানি দিয়ে দিবে। এই তো এখন হচ্ছে পানি দিয়ে কিছুটা হচ্ছে ঝোল শুকিয়ে নিলে পরেই গরু গোশতটাও রান্না হয়ে যাবে।
তারপরে এই তো গরুর গোশতটা রান্না হয়ে যাওয়ার পরে এখন আমার শাশুড়ি চুলাতে আবার হচ্ছে পোলাওটা উঠিয়ে দিল। এখানে পোলাও চাল ভেজে টেজে একদম পানি দিয়ে রেডি করে উঠিয়ে দিয়েছে। আর এইদিকে আমার রোস্টটা একদম লাস্টের দিকে, আমি রোস্টের উপরে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তো সব রান্না বান্না শেষ। এইদিকে হচ্ছে এখন পিঠা বানানোর জন্য এখানে ব্রয়লার মুরগির মধ্যে সব রকমের মশলা দিয়ে আদা রসুন জিরা বাটা, তারপর গরম মশলা বাটা, তারপর এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে ব্রয়লার মাংসটা রান্না করে নিল। এখানে কোনো পেঁয়াজ মরিচ কাটা দেয় নাই, কাটা পেঁয়াজ মরিচ দেওয়া যাবে না। তারপরে দিয়ে এখানে মাংসটা ভালো করে একটু থেতলে একটু হচ্ছে আঁশগুলো ছাড়িয়ে নিল মাংসের। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ অনেক বেশি করে দিতে হবে, পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নরম করে নিতে হবে। তো এই পিঠাটার নাম হচ্ছে সংসার পিঠা। এটা আমি বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি থেকেই প্রথম খাওয়া শিখেছি। আর আমার শ্বশুরবাড়িতে গেলে আমার শাশুড়ি এই পিঠাটা বানায়, তো সেখানে খাওয়া হয়, আর আমি নিজে আর বানাইনি কখনো। তো এই পিঠাটা কিন্তু মূলত টাঙ্গাইলের একটা বিখ্যাত পিঠা। এটার হচ্ছে নাম আগেও বললাম যে সংসার পিঠা। তো হচ্ছে এই পিঠাটার ভেতরের পুরটার টেস্ট একদমই অন্যরকম হয়। ভেতরের পুরের জন্য এই পিঠাটা খেতে অন্যরকম লাগে। একদম নর্মাল যে হচ্ছে পুলি পিঠা, সেই পুলি পিঠার মতো টেস্ট না, একদমই অন্য রকমের লাগে। তো যাই হোক, এখানে মাংসগুলো দিয়ে দিয়েছে পেঁয়াজের মধ্যে। আর এখানে হচ্ছে মাংসগুলো কিন্তু একদম থ্যাতলা করা যাবে না বা বেটে ফেলা যাবে না, শুধু মাংস হচ্ছে একটু আঁশগুলো ছাড়াই নিতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে গরম মশলাও দিয়ে দিল, দিয়ে এখন সুন্দরভাবে মাংসটা পেঁয়াজের মধ্যে ভেজে নিতে হবে। তারপরে এইদিকে হচ্ছে চালের গুঁড়া দিয়ে আটা কেটে নিয়েছে, সেই আটা দিয়ে হচ্ছে রুটি বানাচ্ছে। রুটি বানিয়ে এখানে হচ্ছে রুটিটা মাঝখান থেকে 2 ভাগ করতে হবে। আর ওইদিকে কিন্তু পুরটাও হয়ে গেছে। এখন আমরা সব পিঠা বানাতে বসেছি। তো এই তো দেখেন, আমি হচ্ছে এই পিঠাটা খুব একটা ভালো বানাতে পারি না, তো আমার হচ্ছে ননাসের থেকে একটু শিখেছি, ওইভাবেই আমি এখন বানাচ্ছি। যেহেতু তারা নেই, এখন একা একা আমি যেভাবে পারছি সেভাবেই বানাচ্ছি। তো পিঠাটার শেপ কিন্তু এই রকমই হবে। তো আরও একরকম করে বানানো যায়, ওইভাবে আমি হচ্ছে পারি না, তাই আমি এভাবেই বানাচ্ছি। কিন্তু পিঠাটা হচ্ছে না সিঙ্গারার মতো হবে না সামোচার মতো হবে, একটু অন্য রকমের শেপ হয়, দুইটার মাঝামাঝি। তো যাই হোক, এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন এইগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো ভাজতে গিয়েও কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি হচ্ছে কড়া করে ভাজা যাবে না। এই পিঠাটা একদমই হালকা করে ভাজতে হয়, হালকা একটু গোল্ডেন কালার চলে আসলেই পিঠাগুলো তুলে নিতে হবে, তাহলে খেতে বেশি মজা লাগবে। তো আমার শ্বশুরবাড়িতে সবাই যখন আসে তখন এই পিঠা আমরা সবাই মিলে অনেক আনন্দ করে বানাই, তখন অনেকটা বেশি করেই পিঠাগুলো বানানো হয়। তো যাই হোক, আজকে হচ্ছে বেশি মানুষ ছিল না, তাই অল্প করেই পিঠা বানানো হয়েছে। তো আজকে হচ্ছে এই পিঠা টিঠা বানানোর পরে আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। আর এত গরম পড়ছিল, সবাই অনেক টায়ার্ড ছিলাম, তারপরে আর কোনো ভিডিওই নেওয়া হয় নাই। তো আজকে এটাই ছিল মূলত আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও বলতে পারেন। আর হচ্ছে আপনাদের সাথে কিছু রেসিপিও শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।